আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুলিশ স্বাধীনভাবে কাজ করতে না পারায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, অভিমত বিশেষজ্ঞদের। পরিস্থিতি উত্তরণে আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ। ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, সবাই ছাত্রলীগের কর্মী বলছে কর্তৃপক্ষ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেরণায় আসছে শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল না হলেও রাষ্ট্র গঠনের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার ঘোষণা। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে দাম বেড়েছে বিদেশি ফলের, বিক্রি কমে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা, বিলাসী থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় তালিকায় আনতে এনবিআরকে চিঠি। এবং সৌদি আরবে ইফতারের পসরা সাজিয়েছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো, মরুর বুকে দেশি ইফতারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড তাজমেরি এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম। এতে অনেক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। ২৪-এর গণ অভ্যুত্থানের একাংশের নেতাদের নতুন প্ল্যাটফর্মটি কোনো রাজনৈতিক দল নয়, এটি শক্তিশালী প্রেসার গ্রুপ হচ্ছে বলে জানিয়েছেন এর প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। এটিএন বাংলাকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র শিবিরের সাবেক এই নেতা জানান, নবগঠিত নাগরিক পার্টির সঙ্গে তাদের কোনো বিভক্তি নেই। জুলাই বিপ্লব থেকে নতুন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন হওয়ায় ছাত্রদের প্রেসার গ্রুপ, বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান অবস্থা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়ায় এই প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট আদিন সজীবের। যারা এক কাতারে থেকে একসঙ্গে জীবন বাজি রেখে জুলাই বিপ্লব ঘটিয়েছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় মগ্ন থাকলেও ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন না কেউ কেউ। তাদেরই অন্যতম জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান সহ কয়েকজন। অভ্যুত্থানে ভূমিকা রাখা এমন কারিগরদের সামনে রেখেই নতুন শক্তিশালী প্ল্যাটফর্মের ঘোষণা দিলেন আলী আহসান জুনায়েদ। ছাত্র সংগঠন গঠন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাহিদাটা কিন্তু, আগ্রহ আকর্ষণটা কিন্তু অনেকখানি কমে গেছে, এটা আপনার খেয়াল করার কথা। একই রকম নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হওয়ার পরে, এনসিপি হওয়ার পরে কিন্তু নাগরিক কমিটির কার্যক্রমও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম অবশ্যই দরকার। ইতিমধ্যেই জুলাইয়ের আলোচনাটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, গৌণ হয়ে পড়তেছে। বিভিন্ন দাবি দেওয়া এবং কর্মসূচির মধ্যে রাজনৈতিক দলগুলোর তার নীতিকৌশলের মধ্যে জুলাই আছে, কিন্তু জুলাইকে কেন্দ্র করে যে আলোচনা সেটা দিন দিন কমে আসতেছে। আমরা চাই যে জুলাইকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করতে। প্রশ্ন হচ্ছে, এটি কি আরেকটি রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক প্ল্যাটফর্ম? এটা কোনো রাজনৈতিক দল না, এটা মূলত হচ্ছে প্রেসার গ্রুপ, যেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রেসার ক্রিয়েট করবে জুলাইয়ের চেতনাটাকে যেন তারা ধারণ করে। প্রেসার গ্রুপ হিসেবে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, সেখানে বিপ্লবের নেতাদের আলাদা এই সংগঠন কি বিভক্তি তৈরি করছে? আমরা তো সহযোদ্ধা ছিলাম, একসাথে লড়াইটা লড়েছি, তো আমাদের মধ্যে এই বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা আছে। কিছু বিষয়ে আমাদের মধ্যে মতভিন্নতা আছে, এটা সব খুবই স্বাভাবিক, সেই মতভিন্নতা থাকবে। আমাদের মধ্যে যোগাযোগ আছে, বোঝাপড়া আছে। এখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের লড়াইটা দীর্ঘ এবং একই। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের কণ্ঠস্বর হয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়ার যে অঙ্গীকার করছেন
অভ্যুত্থানের এই নেতা বাংলাদেশের নতুন রূপে তাতে কতটা সফল হবেন তা ছেড়ে দিলেন সময়ের উপর। এটা সকল ধর্মমতের, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, ভিন্ন ধর্মের হোক, নারী হোক, আমরা সবাইকে নিয়ে একসাথে নিয়ে এই লড়াইটা লড়ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক। মাগুরায় শিশু আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে শোকার্ত মাগুরাবাসীর ব্যানারে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ অন্যান্যরা। এতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িতদের বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ইফতারের আগে আসিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় এবারে রমজানে এর প্রভাব পড়েছে যশোরের ফল বাজারে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এই শুল্ক দ্রুত প্রত্যাহারের দাবি তাদের। তবে যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির নেতা জানান, এনবিআর এর কাছে চিঠি দেওয়া হয়েছে, অতি দ্রুত এর সমাধান হবে বলে আশাবাদ জানান তিনি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রোজায় চাহিদা বাড়ে দেশি বিদেশি রসালো ফলের। সম্প্রতি বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। তাই আপেল, নাশপাতি, আঙুর, কমলা, মাল্টা, স্ট্রবেরি ও আনারের মতো বিদেশি ফলের দাম কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এতে কমেছে বিক্রি, বিপাকে খুচরা ব্যবসায়ীরা। আমাদের কাছে কাস্টমার আসলে দাম শুনে শুনে চলে যায়। যদি শুল্ক না কমায় তাহলে ফলের দাম কোনোদিনই কমবে না। সরকারের সদিচ্ছা থাকতে হবে। এটা দাম বেড়ে যাওয়ায় এবার রোজায় ফল কেনা কমাতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। বর্তমান যে ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকারের কাছে দাবি রয়েছে জানি ফলের উপরে জানি ভ্যাটটা কমাই দেয়। এই ফলের উপরে ভ্যাটটা কমাই দিলে সর্বসাধারণ সবাই ফল খেতে পারবে। ফলে শুল্ক কমানোর পাশাপাশি এটিকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় আনার দাবি ব্যবসায়ীদের। বিলাসী পণ্য থেকে ওই তালিকা থেকে বাদ দিয়ে এটা নিত্য প্রয়োজনীয় তালিকায় আনার জন্য বিনীতভাবে এনবিআর এর কাছে আমরা অনুরোধ করছি। শুল্ক কমানোর জন্য এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি। মাননীয় এনবিআর চেয়ারম্যান আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন, চিঠিটা ইস্যু হয়ে গেছে, এটা বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছে। মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমাদের যদি 15 থেকে 20% ভ্যাট কমে যায়, আমাদের ফলের উপরে অনেক দাম কমে যাবে এবং আমাদের যারা গ্রাহক, যারা ভোক্তা, আমিও একজন ভোক্তা, ভোক্তাদের নাগালের ক্ষমতা থাকবে ফল কেনার জন্য। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি যশোরের ব্যবসায়ী ও ক্রেতাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন আজ। এ উপলক্ষে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেতুর উদ্বোধন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইড টেরিউকি উপস্থিত থাকবেন। পরে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা 11:15টার দিকে পশ্চিম প্রান্তের সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথিরা যমুনা রেল সেতু পার হবেন। যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে আসা যাওয়ার 2টি লাইন রয়েছে। গত 12 ফেব্রুয়ারি থেকে নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে সেতুটির 2টি লাইনে অব্যাহতভাবে ট্রেন চলাচল করবে। সৌদি আরবে দেশি ইফতারের পসরা সাজিয়েছে বাংলাদেশি রেস্তোরাঁগুলো। ছোলা, মুড়ি, বেগুনির মতো নিত্য আইটেম ছাড়াও মিলছে হালিম, জিলাপির রোজায় বাঙালির জনপ্রিয় সব খাবার। প্রতিদিন বিক্রি হচ্ছে 8 থেকে 10 হাজার রিয়ালের ইফতার। সৌদি ক্রেতা ছাড়াও ওমরা করতে আসা বাংলাদেশিরাও বিদেশের মাটিতে দেশের স্বাদ পেয়ে খুশি। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। সৌদি আরবে প্রায় 30 লাখ বাংলাদেশির বসবাস। রমজানে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় ইফতারের পসরা সাজিয়েছেন বাংলাদেশি রেস্তোরাঁ মালিকরা। সারাদিন রোজা রেখে ইফতার করতে এসব দোকানে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও উমরা পালন করতে আসা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের নাগরিকরাও আসছেন এসব দোকানে।
সৌদি আরবে বাংলাদেশি ইফতারের পসরা দেখে মনে হয় মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। প্রবাসে বসে আমরা দেশীয় খাদ্যের স্বাদ যেটা পাইতেছি, আমার মনে হচ্ছে আমি প্রবাসী আছি, আমরা আছি দেশের একটা আমেজ এখানে সৃষ্টি হয়েছে। দিন শেষে আমরা তো বাঙালি খাবারের প্রতি আমাদের আলাদা একটা টান থাকে। আমাদের পছন্দের সকল খাবার এখানে আছে, আলহামদুলিল্লাহ আসি, প্রত্যেকদিন ইফতারে নিয়ে যায়, ভালো লাগে। বিক্রেতারা জানান পেঁয়াজ, চপ, বেগুনি ছাড়াও তাদের আয়োজনে আছে হালিম, জিলাপি, বিরিয়ানির মতো মুখরোচক খাবার। প্রতিদিন গড়ে 8 থেকে 10,000 রিয়ালের কেনাবেচা করছেন তারা। মিষ্টি, জিলাপি, নিমকি, ছোলা বুট, সমোসা, ডালের বড়া সহ সব ধরনের আইটেম আমরা বাংলাদেশি কারিগর দ্বারা তৈরি করি। হাজিদের জন্য বিভিন্ন হোটেলে অর্ডার আমরা পৌঁছাই দিই। এখানে বাংলাদেশি বিভিন্ন বহু রকম ইফতারি পাওয়া যায়। বাংলাদেশি সব ধরনের ইফতার আছে, এখানে আসবেন ইনশাল্লাহ। বাংলাদেশি খাবার সবচেয়ে আমাদের মান সম্পূর্ণ, অনেক ভালোভাবে পরিবেশন হইতেছে আমাদের এখানে। শুধু খাবার খাওয়াই নয়, বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এমন উদ্যোগে বাড়ছে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব। জাহিদুল আলম, ATN বাংলা। ডিসিওসির লোক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জামালপুরের সাজ্জাদ হোসেন সাকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মেলান্দহে চারালদাইর থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব জেলার ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা পাটনিপাড়া গ্রামের বাসিন্দা। মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামের রেজাউল করিম জানান, নদী, খাল, পুকুর থেকে মাটি কেটে তা বিক্রি করারই তার পেশা। সোমবার স্থানীয় মরাখাল থেকে মাটি কাটার সময় আসামি সাজ্জাদ ও অপর আসামি মনির হোসেন জুইস তার কাছে সাপ্তাহিক 33,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মাটি কাটা বন্ধের হুমকি দেয় তারা। এ সময় সাজ্জাদ নিজেকে ডিসিওসির লোক পরিচয় দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় তারা মাটি ব্যবসায়ী রেজাউলকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজন সাকিবকে আটক করে। অপরজন পালিয়ে যায়। মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। নিজেকে একজন ব্যক্তি ডিসি পরিচয় দিয়ে এবং ওসি পরিচয় দিয়ে লোকজনের কাছে টাকা পয়সা যাচ্ছে, এর প্রেক্ষিতে স্থানীয় জনগণ উক্ত লোককে আটক করছে। আমরা জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটা টিম পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা এই বিষয়ে ওই ব্যক্তিকে আমরা আটক করেছি। এবারে পাটেক্স খেলার খবর। লিওনেল মেসিকে ছাড়াই 2026 বিশ্বকাপে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বাছাইয়ের জন্য 25 জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে দলে রাখা হয়নি আর্জেন্টিনার মহাতারকাকে। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ইন্টার মায়ামি জয়ে 1 গোল করেন মেসি। কিন্তু সেখানে বা উরুতে ব্যথা পান তিনি। সুস্থ হয়ে উঠতে যুক্তরাষ্ট্রেই থাকবেন। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে সাগরিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর 26 মার্চ বুয়েন্স আয়ার্সে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে স্কালোনির দল। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। রাজার বেশে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা প্রবাসী এই ফুটবলার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য মানুষের ভালোবাসায় আপ্লুত হন। দেশকে জেতাতেই বাংলাদেশে আসা তার। 8 নম্বর জার্সি পরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন হামজা চৌধুরী। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আগেও বাংলাদেশ এসেছেন, কিন্তু তার আগমনকে ঘিরে এমন জনসমুদ্র হয়নি কখনো। মানুষের আগ্রহ দেখে বেশ অবাক হামজা চৌধুরী। বাংলাদেশে আসা এবারকার হামজা চৌধুরী জাতীয় ফুটবল দলের সম্পদ। সিলেট বিমানবন্দর থেকে বিকেলে হবিগঞ্জের গ্রামের বাড়ি পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী জানান, 8 নম্বর জার্সি পরে খেলতে চান তিনি। Number 8. Hamza, did you imagine that there will be so many people at your house? No, I could never imagine this many people. I know my body is full of Hamza, people. It's been a surreal feelings for you. Please explain us. I can't explain. Honestly, I can't explain. I have so much love in my heart for my people, and everyone here is family to me. So it's amazing. জয় দিয়েই বাংলাদেশ দলে অভিষেকটা রঙিন করতে চান ইংল্যান্ডে বড় হওয়া এই ফুটবলার। No pressure whatsoever. The people that came here, they've shown me love, so there's no pressure. It gives me even more motivation to play well.
আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরার কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে ওই মাসে। জাতীয় দলের কোচ হেভিয়ার কাব্রেরার সঙ্গে বেশ কয়েকবার কথা হলেও অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে এখনো কথা হয়নি বলে জানান হামজা চৌধুরী। Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এফসি চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বের খেলায় ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পুলিশ স্বাধীনভাবে কাজ করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, অভিমত বিশেষজ্ঞদের। পরিস্থিতি উত্তরণে আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ। ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, সবাই ছাত্রলীগের কর্মী বলছে কর্তৃপক্ষ। 24-এর গণ অভ্যুত্থানের প্রেরণায় আসছে শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল না হলেও রাষ্ট্র গঠনের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার ঘোষণা। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে দাম বেড়েছে বিদেশি ফলের, বিক্রি কমে যায় বিপাকে ব্যবসায়ীরা। বিলাসী থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় তালিকায় আনতে এনবিআরকে চিঠি। এবং সৌদি আরবে ইফতারের পসরা সাজিয়েছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো, মরুর বুকে দেশি ইফতারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।